সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। এ উপলক্ষে দেশের বড় রাজনৈতিক দলগুলো দলীয়ভাবে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছেন। এরই অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান এক ধরনের মতবিনিময় সভার আয়োজন করছেন। সেসব মতবিনিময় সভায় তিনি সরাসরি অনেকেরই প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা আগে যেমনটি বলেছিলাম, তারেক রহমান তার আই হ্যাভ এ প্ল্যানের আওতায় থেকে যে সমস্ত পরিকল্পনার কথা দেশবাসীর সাথে শেয়ার করছেন, সেখানে কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিষয়টি কিংবা আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা দুর্নীতি, সুশাসনের অভাব এবং মাঠ পর্যায়ের চাঁদাবাজি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তেমন কিছুই বলছেন না। এমনকি তিনি গণভোট নিয়েও তেমন কিছু বলছেন না। এরই মধ্যে যারা তাকে প্রশ্ন করছে তারা কিন্তু তার আলোচনার বৃত্ত ভেঙে বাইরে বেরিয়ে আসছে। সম্প্রতি একজন শ্রোতা তারেক রহমানকে এমনই একটি বিষয় নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, কি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আসুন আমরা তা একটু দেখে আসি। রুট লেভেলে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে চাঁদাবাজি। আমরা ছোটখাটো ব্যবসা করতে যাই বা নতুন ঘরবাড়ি বানাতে যাই, আমাদেরকে চাঁদাবাজির প্রবলেমটা ফেস করতে হয়। তো আমি জানতে চাচ্ছি আপনি এটা নিয়ে কি প্ল্যান করছেন, যে আপনি কিভাবে রুট লেভেল থেকে এই প্রবলেমটা সলভ করবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দুটো বিষয় আছে। আপনার এই প্রশ্নটাকে দুটো ভাবে দেখি আমরা। প্রথমত দেখেন, আমরা এখানে ছোট এন্টারপ্রেনার যারা, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার কথা বলেছি প্রথম প্রশ্নে। আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি, আরো একটি বিষয় নিয়ে কথা বলেছি। সেকেন্ড বিষয়টা হচ্ছে যারা করছে এসব কাজ, এটাকে আমরা হয়তো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেকার সমস্যার সাথে সম্পর্কিত এরকম কিছু মানুষ এটার সাথে জড়িয়ে গিয়েছে, তার একটা ইনকাম দরকার, সে তার জোর দিয়ে সেই ইনকামটা করতে চাইছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল যারা, তারা এটা করতে চাইছে। তো প্রফেশনাল ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে আইন অ্যাপ্লিকেবল হবে, যেটা আমি মাত্র বললাম যে অবশ্যই আমরা সরকার গঠন করলে একটা জিনিস বি প্র্যাকটিক্যাল প্লিজ। এই সমস্যাটা কম বেশি বিভিন্নভাবে সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আমরা যে ওভারনাইট সবকিছু করে ফেলতে পারবো, নট দ্যাট। প্রিয় দর্শক, আপনারা দেখলেন একজন দর্শক তৃণমূল পর্যায়ে অর্থাৎ রুট লেভেলে যে ধরনের চাঁদাবাজির মুখোমুখি হচ্ছেন, তার সেই অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানের কাছে একটি প্রশ্ন ছুড়িয়ে দিয়েছেন। বিশেষ করে কোনো বাড়ি ঘর নির্মাণ করতে গেলে কিংবা ছোট ছোট ব্যবসা করতে গেলে সেখানে এক শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মী কিংবা পুলিশ সদস্যদের যে ধরনের চাঁদা দিতে হয়, সেই চাঁদা নিয়ন্ত্রণের জন্য তারেক রহমানের কি পরিকল্পনা রয়েছে তিনি তার কাছে সেটি জানতে চেয়েছিলেন। এবং আমরা দেখেছি তারেক রহমান সরাসরি তার কোনো জবাব দেননি, তিনি বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে এই সমস্যাটি মূলত দুটি কারণে হয় এবং দুই শ্রেণীর মানুষ এই ধরনের অপরাধ করে থাকে। এবং সেটি বলতে গিয়ে তিনি এক শ্রেণীর কথা বলছেন যে তারা হচ্ছে বেকার, আর আরেক শ্রেণী হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল। প্রিয় দর্শক, তারেক রহমান এই যে কথাটি বলেছেন তা কতটা সত্য আর কতটা মিথ্যা, আসুন তা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। প্রিয় দর্শক, মাঠ পর্যায় থেকে কেউ কোনো বাড়িঘর নির্মাণ করতে গেলে কিংবা সাধারণ দোকানীদের কাছ থেকে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারা চাঁদা গ্রহণ করে? তারা কি সত্যি কোনো প্রফেশনাল ক্রিমিনাল, নাকি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী? আমরা তো জানি যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মীরাই এসব জায়গা থেকে চাঁদা নেয়। একই সাথে ফুটপাত থেকে কিংবা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা নেয় পুলিশ সদস্যরা। তাহলে এখানকার কারা প্রফেশনাল ক্রিমিনাল?
যারা রাজনৈতিক নেতাকর্মী তারা, নাকি পুলিশ সদস্যরা? তারেক রহমান বলেছেন, যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তিনি এই সমস্যার সমাধান করবেন। আর যারা প্রফেশনাল ক্রিমিনাল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। প্রিয় দর্শক, যারা চাঁদা গ্রহণ করছে তাদের মধ্যে যে শ্রেণীটি রাজনৈতিক নেতাকর্মী, তাদের কেউ কেউ বেকার হলেও সবাই কিন্তু বেকার নন, এবং পুলিশ সদস্যরা তো বেকার নন। এই ক্ষেত্রে যারা রাজনৈতিক দলের নেতাকর্মী তাদের বিরুদ্ধে কি তারেক রহমান কোনো ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন? বলেননি তো। যারা পুলিশ সদস্য হিসেবে চাঁদাবাজি করেন তাদের বিরুদ্ধে কি তিনি কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন? তাও তো বলেননি। আর যারা পুলিশ সদস্য হিসেবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা নেন তারা কি প্রফেশনাল ক্রিমিনাল? নিশ্চয়ই নয়। তারা একটি প্রফেশনের অন্তর্ভুক্ত, কিন্তু তারা প্রফেশনাল ক্রিমিনাল না। হ্যাঁ, আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন তাদের অনেকেই আইন শৃঙ্খলাকারী রক্ষা বাহিনীর পোশাক পরে এক ধরনের ক্রাইমই তো করে থাকে, সুতরাং তাদেরকে ক্রিমিনাল কেন বলা যাবে না? হ্যাঁ, এটা হয়তো আপনারা বলতে পারেন, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু তাদেরকে কোথাও ক্রিমিনাল হিসেবে অভিযুক্ত করতে পারবো না, তাদের বিরুদ্ধে থানায় ডায়েরি করতে পারবো না, মামলা করতে পারবো না। সুতরাং তাদের এই চাঁদাবাজি কিন্তু বন্ধ করা যাবে না। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতেও পারবেন না। তাহলে এই চাঁদাবাজি কিভাবে বন্ধ হবে সেই সম্পর্কে তারেক রহমান কি সুস্পষ্টভাবে কোনো বক্তব্য রেখেছেন? প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন তারেক রহমান এই সমস্যাটার গভীরে যেতে পারেননি। কেননা ক্ষমতাসীন দলের মাঠ পর্যায়ের যেসব নেতাকর্মীরা এ ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত, তারা কিন্তু মাঠ পর্যায় থেকে বা তৃণমূল পর্যায় থেকে চাঁদা গ্রহণ করে সেটি তার উপরের লেভেলে পৌঁছে দেয়। সেই উপরের লেভেল থেকে সেই চাঁদার একটি অংশ কিন্তু তার উপরে চলে যায়, সেই উপরের অংশ থেকে সেই চাঁদাবাজির আরেকটা অংশ কিন্তু তার উপরে চলে যায়, এবং এমন অভিযোগ রয়েছে এটি এক পর্যায়ে মন্ত্রীর পকেট পর্যন্ত সমৃদ্ধ করে। বিগত সরকারের সময় তো এর চেয়েও ভয়াবহ অভিযোগ ছিল। তখন কেউ কেউ বলতেন এই চাঁদাবাজির একটি বড় অংশ চলে যায় খোদ প্রধানমন্ত্রীর কাছে, এবং অনেকে এটিও বলতেন এই চাঁদাবাজির আরেকটি অংশ চলে যায় তার সন্তানের কাছে, আরেকটি অংশ চলে যায় তার বোনের কাছে। তো বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কি সেই চাঁদার ভাগ তারেক রহমান পর্যন্ত যাবে না? আমরা বিশ্বাস করি তার বাবার রক্ত যেহেতু তার শরীরে বইছে, তিনি সেই ভাগ গ্রহণ করবেন না। কিন্তু তার আশেপাশে যারা থাকবেন, হাওয়া ভবনের দুর্নাম কি এমনিভাবে হয়েছিল? হয়তো তিনি দুর্নীতি করেননি, কিন্তু সেখানে তো অসংখ্য দুর্নীতিবাজের আনাগোনা ছিল, তাদের সাথে তারেক রহমান মিশেছেন, কাজ করেছেন। তো তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে তিনি যাদের সাথে কাজ করবেন তাদের পকেটে কি এই চাঁদাবাজির টাকা যাবে না? অথচ এই বিষয়টি কিন্তু তিনি এখানে একবার উল্লেখ করেননি। এই বিষয়টি তো হচ্ছে এই চাঁদাবাজির মূল শিকড়। এটাকেই যদি তিনি চিহ্নিত করতে না পারেন তাহলে তিনি এই সমস্যার সমাধান করবেন কিভাবে? আমরা দেখেছি তার মা বেগম খালেদা জিয়া 1991 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু এই সমস্যাটি কিছুটা আঁচ করতে পেরেছিলেন, এবং তিনি বুঝতে পেরেছিলেন তার দলীয় নেতাকর্মীরাই এই ধরনের চাঁদাবাজির সাথে জড়িত। এই জন্য তিনি 1992 সালে একটি আইনও করেছিলেন, যদিও সে আইন কার্যত সফলতার মুখ দেখেনি। আমরা দেখেছি পরবর্তী সময়ে বিএনপি সরকার ক্ষমতায় এসে ক্লিন হার্ট অপারেশন শুরু করেছিলেন, এবং সেই অপারেশনে মূলত কারা টার্গেট ছিল? মূলত টার্গেট ছিল ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তাদের অনেককেই তখন হত্যা করা হয়েছিল। এর মধ্য থেকে প্রমাণিত হয় না যে এদেশের বড় বড় অপরাধ এবং চাঁদাবাজির সাথে তারাই জড়িত যারা ক্ষমতাসীন দলের নেতা অথবা কর্মী। বেগম খালেদা যে এই বিষয়টি বুঝতে পেরেছিলেন, কিন্তু তারেক রহমান কি সেটি বুঝতে পারছেন? আমরা তো তার বক্তব্য থেকে দেখতে পাচ্ছি তিনি সেটি বুঝতে পারেননি। তিনি ভুল জায়গায় টার্গেট করেছেন, আর ভুল জায়গায় যদি তিনি টার্গেট ঠিক করেন তাহলে তার পক্ষে তো সেই সমস্যার কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। প্রিয় দর্শক, এরপর তারেক রহমান কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসি। বাট আমি মনে করি যেহেতু আমার দেখার সুযোগ হয়েছে একটা গভর্নমেন্ট
কাছাকাছি, আমি গভর্নমেন্টে ছিলাম না, বাট দেখার সুযোগ হয়েছে কাছাকাছি গভর্নমেন্টকে। একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সঠিক পথে নিয়ে আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তারেক রহমান কি বলছেন। তিনি বলছেন সরকারের থেকে যদি এক ধরনের মেসেজ দেওয়া হয়, সেই মেসেজ কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক বড় ভূমিকা পালন করতে পারে, আমরা এটি বিশ্বাস করি। কিন্তু চাঁদাবাজির ক্ষেত্রে তার মা যখন প্রধানমন্ত্রী ছিলেন, যেটা আমরা একটু আগেই বলেছি যে 1992 সালে তিনি একটি আইন করেছিলেন, কিন্তু সেই আইন দিয়ে তিনি চাঁদাবাজদের দৌরাত্ম্য থামাতে পারেননি। চাঁদাবাজরা চাঁদা থেকে যে টাকা তোলে, সেই টাকা দিয়ে কিন্তু তারা সব মহলকে চুপ করিয়ে দেয়। আর চুপ করিয়ে দেয় বলেই আন্তরিকতা থাকা সত্ত্বেও একটি সরকার এই চাঁদাবাজদের দৌরাত্ম্য থামাতে পারেন না, যেটা আমরা দেখেছিলাম 92 সালে বেগম খালেদা জিয়ার সেই প্রচেষ্টার মধ্য দিয়ে। প্রিয় দর্শক, এই যে চাঁদাবাজ, সেই চাঁদাবাজদের নিয়ন্ত্রণের কি তাহলে কোনোই উপায় নেই? আমরা তো মনে করি আছে। একটি রাজনৈতিক দল যদি এ ব্যাপারে সচেষ্ট হয় যে তারা তাদের দলে কোনো বেকার সদস্যকে ঢুকতে দেবে না, কারণ যখনই কোনো বেকার সদস্য ঢুকবে তখনই সে এমন কোনো প্রক্রিয়ায় অর্থ সংগ্রহ করবে যেটি আইনসম্মত বা বৈধ নয়। এছাড়া যদি কারো বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে, তাহলে যথাযথভাবে সেটি তদন্ত করে তাকে প্রথমে দল থেকে বহিষ্কার করতে হবে এবং তারপরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে যারা অভিযোগ করবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এমনটি দেখা যায় যে অভিযোগ করার পর যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও তার অভিযোগ প্রমাণিত হয়নি, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাতে সেই তথ্য প্রমাণগুলো পাঠানো যায় তারও একটি রাস্তা উন্মুক্ত রাখতে হবে এবং যে কেউ যাতে সেখানে প্রবেশাধিকার পায়। আমরা দেখেছি যদি রাষ্ট্রপ্রধানের কাছে কেউ কোনো চিঠি পাঠায় বা এই ধরনের কোনো মেল পাঠায়, তাহলে তার যিনি সহকারী থাকেন তিনি সেই দুষ্ট চক্রের সাথে যোগ সাজস করে সেগুলো সরিয়ে দেয়। সেগুলো কখনোই দলীয় প্রধান বা প্রধানমন্ত্রীর টেবিল পর্যন্ত যেতে পারে না এবং এই দুষ্ট চক্রের যে বিস্তৃতি সেটি ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় দলীয় প্রধান অথবা বড় বড় রাজনৈতিক নেতাকে তৃণমূলের নেতারে এক ধরনের ব্ল্যাকমেল করে যে আপনাদের আন্দোলনের জন্য যে নেতা দরকার, আপনাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য যে কর্মী দরকার, আপনারা যদি এই সুযোগগুলো না দেন তাহলে তাদেরকে কিন্তু পাওয়া যাবে না। কিন্তু আমার কথা হচ্ছে, এই যে বিএনপি দীর্ঘদিন যে বেকায়দা অবস্থায় ছিল, তার লক্ষ লক্ষ নেতাকর্মী তার কি কাজে লেগেছে? তারা সেই দুঃশাসন কবল থেকে যাদের কল্যাণে মুক্তি পেয়েছিল তারা তো তাদের দলীয় নেতাকর্মী নয়, বরং তাদের দলীয় নেতাকর্মীরা তাদের জন্য নানান ধরনের বিপর্যয় সৃষ্টি করে, তাদের জনপ্রিয়তা হ্রাস করার ক্ষেত্রে নানা ধরনের কাজে লিপ্ত হয়। তাহলে যাদেরকে অন্যায় সুযোগ সুবিধা দিয়ে রাজনীতি করাতে হয় তাদেরকে নিয়ে পথ চলা কি বিএনপিকে কোনো ভালো পথের সন্ধান দেবে? নিশ্চয়ই দেবে না। এই বিষয়টি বিএনপির মূল নেতৃত্বকে অবশ্যই ভেবে দেখতে হবে। প্রিয় দর্শক, তারেক রহমান এরপর কি বলেছেন আসুন তা আমরা একটু শুনে আসছি। আমরা যেই প্ল্যানই করি না কেন, কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না যদি আমরা দুটো ইস্যুকে অ্যাড্রেস না করি। একটা হচ্ছে আপনি যে ইস্যুটা অ্যাড্রেস বললেন, যে প্রশ্নটা আপনার, যে অর্থাৎ আইন শৃঙ্খলা ব্যবস্থা বা মানুষের নিরাপত্তা, নিরাপদ করা মানুষকে, এটা যদি এনশিওর করতে আমরা না পারি এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, করাপশনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি, তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করলেন তারেক রহমান সরাসরি চাঁদাবাজির বিষয়টি এড়িয়ে গেলেও তিনি কিন্তু স্বীকার করেছেন দেশকে যদি দুর্নীতিমুক্ত করা না যায়, দেশের মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করা না যায়, তাহলে যত প্ল্যানিং করা হোক না কেন তা দিন শেষে কোনো কাজে লাগবে না। তারেক রহমানের এই বোধোদয়ের জন্য আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি। তাহলে তিনি এই যে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন, জনসংযোগ করছেন, তার আগে তো তার দুর্নীতিকে অ্যাড্রেস করার কথা ছিল, কিন্তু তার পক্ষ থেকে কি দুর্নীতির বিরুদ্ধে আমরা এই পর্যন্ত শক্তভাবে কোনো কথা শুনিনি তো। তিনি এমন সব পরিকল্পনার কথা বলছেন যেটি আমাদের বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। আমাদের বাস্তব জীবনের সবচেয়ে বড় যে সমস্যা সেগুলো হচ্ছে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণহীনতা।
আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে আধিপত্যবাদ। এই বিষয়গুলো এড়িয়ে গিয়ে তিনি অন্য যে কোনো পরিকল্পনার কথায় বলুন না কেন, তা দিয়ে কি এই দেশের সমস্যা সমাধান করে সামনের দিকে তিনি এগিয়ে যেতে পারবেন? আমরা জানি না। যদি তিনি পারেন তাহলে কোন প্রক্রিয়ায় পারবেন, কোন জাদুমন্ত্র বলে পারবেন? তিনি এই ক্ষেত্রে যেটি স্বীকার করেছেন, যদি আমরা দেশকে দুর্নীতিমুক্ত করতে না পারি তাহলে যত পরিকল্পনাই করা হোক সবই শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হবে। আমরা আশা করব এই বিষয়টিকে তারেক রহমান তার হৃদয় দিয়ে উপলব্ধি করে তার জন্য যা যা করা দরকার, সেই জন্য যে পরিকল্পনা করা দরকার, সেই বিষয়টি নিয়ে এরপর থেকে কথা বলবেন। নতুবা দিন শেষে দেখা যাবে তার সব পরিকল্পনা, সব প্রচেষ্টাই ব্যর্থতায় পর্যবেসিত হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।